আচ্ছা, আমরা আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে ইউনিট 2 চ্যাপ্টার 1। ঠিক আছে, আর সেটাতে রয়েছে ওয়ান ডাইমেনশনাল মোশন। ওয়ান ডাইমেনশনাল মোশন মানে হচ্ছে একরেখীয় গতি। তো এই একরেখীয় গতিটা কোন পার্টের মধ্যে পড়ছে? সেটা পড়ছে হচ্ছে মেকানিক্সের মধ্যে। মেকানিক্সের মধ্যে আরো অনেক কিছুই আমরা আস্তে আস্তে পড়বো, কিন্তু পড়ার আগে আমরা জেনে নিই যে মেকানিক্সের মধ্যে কি কি ভাগ থাকতে পারে। দুটো ভাগ থাকতে পারে। একটা হচ্ছে যখন আমরা কার্যকর বল প্রয়োগ করছি, মানে বল প্রয়োগের ফলে বস্তুর কোনো গতি হচ্ছে, তখন সেটাকে আমরা ডায়নামিক্সের মধ্যে ফেলছি। আর যখন আমরা প্রতিনিয়ত বল প্রয়োগ করছি, মানে বলের অ্যাকশনটা আলটিমেটলি নালিফাইড হয়ে যাচ্ছে এবং বস্তুর যে ইকুইলিব্রিয়াম সেটা বা সাম্যাবস্থা সেটা বজায় থাকছে, তখন সেটাকে আমরা স্ট্যাটিক্সের মধ্যে ফেলবো। আবার ডায়নামিক্সের মধ্যে যখন আমরা শুধুমাত্র বস্তুর গতি নিয়ে আলোচনা করব, কি কারণে গতির সৃষ্টি হয়েছে সেটা নিয়ে ভাববো না, তখন আমরা বলবো যে আমরা কাইনেমেটিক্স নিয়ে পড়াশোনা করছি। আর যখন হচ্ছে যে বস্তুর গতি নিয়েও আলোচনা করব এবং কি কারণে বস্তুর গতি সৃষ্টি হলো সেটা নিয়েও আলোচনা করব, তখন সেটা আমরা বলবো যে আমরা কাইনেটিক্স নিয়ে পড়ছি। ঠিক আছে, আচ্ছা এবারে চলে আসি যে ওয়ান ডাইমেনশনাল মোশন যখন আমরা স্পেসিফাই করে বলে দিয়েছি, তাহলে নিশ্চয়ই 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল মানে হায়ার ডাইমেনশনাল মোশনগুলো কিছু থাকে। তাহলে আমরা আগে আইডিয়াটা করে নিই যে কোনটাকে ওয়ান ডাইমেনশন বলে, কোনটাকে হায়ার ডাইমেনশনগুলো কি কি। ওয়ান ডাইমেনশন বা 1D হচ্ছে কি, যখন কোনো বস্তু একটা লাইনে চলাচল করছে, ঠিক আছে, একটা রেখা বরাবর চলাচল করছে, তখন আমরা তাকে বলেছি ওয়ান ডাইমেনশনাল মোশন। ওয়ান ডাইমেনশনাল মোশন আমরা ধরতে পারি যখন পিঁপড়েগুলো লাইন দিয়ে একটা লাইন ধরে চলে আর কি, তখন তার মোশনটাকে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন বলতে পারি। 2 ডাইমেনশনাল মোশন কখন? যখন হচ্ছে কোনো একটা তলের মধ্যে, কোনো একটা লাইন বরাবর নয়, কোনো একটা তলের মধ্যে সে চলাচল করছে, সে তলের থেকে উপরে উঠছে না, কিন্তু তলের মধ্যে সে যে কোনো দিকে যাচ্ছে, যার ফলে এবং ইতিহতে যে কোনো দিকে যাচ্ছে এবং যার ফলে আমরা তার মোশনটাকে কোনো একটা লাইন দিয়ে দেখাতে পারছি না। যেমন তুমি যদি মেঝের মধ্যে বেশ কিছু চিনির দানা ছড়িয়ে রেখে দাও, তাহলে দেখবে যে পিঁপড়েগুলো বিভিন্ন দিকে, একটা পিঁপড়ে হয়তো এইদিকে গেল, গিয়ে তারপর একটা চিনির দানা খাওয়ার পরে তারপর আবার আরেকটা পার্টে আসলো, ঠিক আছে, মানে ওইখানে যখন সে ঘুরে বেড়াচ্ছে একটা তলের মধ্যে, তখন তার মোশনটাকে বলা হবে 2 ডাইমেনশনাল মোশন। এটা কোনো লাইনে নেই, এটা একটা তলের মধ্যে রয়েছে, সেই জন্য এই মোশন বা গতিটাকে আমরা বলবো 2D বা 2 ডাইমেনশনাল মোশন। 3 ডাইমেনশনাল মোশন কি আছে? 3 ডাইমেনশনাল মোশন হচ্ছে যখন আমরা একটা স্পেস বা শূন্য মাধ্যম নিয়ে আলোচনা করব। শূন্য মাধ্যম বলতে যে আমি সবসময় আমি যে বায়ু মাধ্যমটাকেও আমি বাদ দিয়ে বলছি না, ঠিক আছে, অ্যাকচুয়ালি শূন্য মাধ্যম বলাটা ভুল, কারণ শূন্য মাধ্যম বলতে আমরা বায়ুকে বোঝাই না, ঠিক আছে। তো আমি বোঝাতে চাইছি যে আমরা যখন কোনো একটা নির্দিষ্ট তলে চলাচল করছি না, তল থেকে আমরা যখন আস্তে আস্তে ওপরের দিকে উঠতে শুরু করছি, আমাদের মুভমেন্টটা ভার্টিক্যালি ওপরের দিকে অথবা ডাউনওয়ার্ড নিচের দিকে হয়, তখন কিন্তু আমরা সেটাকে ভার্টিক্যালি আপওয়ার্ড মানে উপরের দিকে অথবা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড বা নিচের দিকে হতে পারে, তখন কিন্তু আমরা সেই মোশনটাকে বলি 3 ডাইমেনশনাল বা 3D মোশন। যেমন সাপোজ আমি একটা পায়রাকে যদি উঠোনে খেতে দিই, পায়রাটা উঠোন থেকে খাওয়ার পরে সে কি করবে? সে উড়ে চলে যাবে। তার এই যে উড়ে চলে যাওয়ার যে মোশনটা, এবং উড়ে চলে যাওয়ার পরে সে তাকে যদি আবার আমি কিছুটা খাবার দিয়ে ছড়িয়ে দিই মেঝের মধ্যে বা উঠোনের মধ্যে, তখন সে আবার ব্যাক করবে। এই যে তার উড়ে যাওয়াটা এবং ব্যাক করাটা, এই মোশনটা কিন্তু কোনো তলে নেই, ঠিক আছে, এটা তলের থেকে ওপরের দিকে এবং আবার তলের দিকে নিচে, মানে উড়ে যাওয়ার সময় তল থেকে উপরের দিকে উঠে যাচ্ছে এবং যখন আবার নেমে আসছে তখন তলের দিকে সে নেমে আসছে। তার এই যে মোশনটা বা এই পুরো মোশনটা কিন্তু হচ্ছে কোথায়? শূন্য মাধ্যমে হচ্ছে। বায়ুকে আমি ধরে নিচ্ছি, মানে বায়ু মাধ্যমেই হচ্ছে, কিন্তু হচ্ছে ওই তল থেকে ওপরের দিকে, ঠিক আছে। তাহলে এই মোশনটাকে আমরা বলবো হচ্ছে 3 ডাইমেনশনাল মোশন।
ঠিক আছে, এটা দেখে মনে হতে পারে যে এটা তো একটা তলের মধ্যে রয়েছে, কারণ এই আঁকাটা আমি এঁকেছি হচ্ছে একটা 2 ডাইমেনশনাল এই বোর্ডের মধ্যে, সেই জন্য বোঝা যাচ্ছে না। কিন্তু তোমরা যদি ইমাজিন করে নাও, বা তোমরা হয়তো নিজেরাও দেখেছো যে পাখিকে খাবার টাবার দিলে পাখিরা খাওয়ার পর কিভাবে উপরের দিকে উঠে যায়, ওই জায়গাটা ভেবে নাও যে পাখিটা যখন উপরের দিকে উঠে যাচ্ছে বা আবার যদি নিচের দিকে নেমে আসে, তাহলে সে কিন্তু ওই মোশনটা কিন্তু কোনো তলে হচ্ছে না, সে তল থেকে উপরের দিকে উঠে যাচ্ছে বা তলের দিকে নিচের দিকে নেমে আসছে। এই যে মোশনটা ওর হচ্ছে, এই মোশনটাকে আমরা ফেলবো হচ্ছে 3 ডাইমেনশনাল মোশনের মধ্যে, যেখানে ওর কোনো একটা পজিশনকে আমি যদি মেনশন করতে চাই, তাহলে শুধু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দিয়ে মেনশন করতে পারবো না। যেটা আমরা লেখচিত্রে করেছি এর আগে, লেখচিত্রে কি করেছি যে আমরা এরকম ও এক্স আর ও ওয়াই দুটো অক্ষ করতাম, করে দিয়ে যে কোনো একটা পয়েন্টের অবস্থানকে বোঝাতে গেলে এক্স অক্ষ থেকে কত দূরে, ওয়াই অক্ষ থেকে কত দূরে, সেটা আমরা বসিয়ে দেখিয়ে দিতাম যে ওর অবস্থানটা কোথায় আছে। কিন্তু এইখানে যখন 3 ডাইমেনশনাল মোশন হবে, এটা হচ্ছে যে সাপোজ ধরে নাও যে পিঁপড়ের কোন একটা পয়েন্টে পিঁপড়ের অবস্থান, কোন একটা সময় পিঁপড়ের অবস্থান বোঝাচ্ছি, পিঁপড়েটা যখন ঘুরে বেড়াচ্ছে খাওয়ার জন্য, কোন একটা টাইমে পিঁপড়ের অবস্থান বোঝাচ্ছে, সেটা বোঝাতে গেলে আমরা একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ হলেই চলে যাচ্ছে। কিন্তু এখানে যদি আমাকে পায়রার কোন একটা অবস্থান বোঝাতে হয় কোন একটা নির্দিষ্ট সময়, তাহলে কিন্তু এক্স অক্ষ থেকে তার দূরত্ব, ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব এবং এই তলটা থেকে তার কত উঁচুতে রয়েছে সেই উচ্চতাটাও বোঝাতে হবে। ঠিক আছে, দুটো অক্ষ থেকে দূরত্ব এবং একটা তল থেকে উচ্চতা দিয়ে আমাকে 3টে সংখ্যা দিয়ে বোঝাতে হবে। সাপোজ এখানে আমি লিখলাম 3, 5, 8। ঠিক আছে, তাহলে বোঝা গেল 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনালের মধ্যে পার্থক্যটা। এইবার আমরা চলে আসি যেটা আমরা এর আগেও করেছি, সেটা কি রেস্ট এবং মোশন। রেস্ট এবং মোশনের মধ্যে আমরা স্থিতি এবং গতিকে ছোট করে পড়েছি, যে স্থিতি হচ্ছে কখনো পরম স্থিতি বা পরম গতি হলে কিছু হতে পারে না, এবং কেন হতে পারে না সেটাও আমরা জানি। যে আমি যে দাঁড়িয়ে রয়েছি, আমি নিজেকে স্থির এই জন্য বলছি কারণ আমি পৃথিবীর রেসপেক্টে স্থির, তাই তো, পৃথিবী আমার কাছে স্থির, সেই জন্য পৃথিবীর রেসপেক্টে আমিও স্থির, সেই কারণে আমি নিজেকে স্থির বলে ভাবছি এবং আমার অবস্থাটাকে স্থির অবস্থা বলছি। আমার এই অবস্থাটাকে আমি বলবো স্থিতি। গতি কখন বলবো? যখন আমি কোনো বস্তুকে সাপোজ সাইকেল চালিয়ে কেউ একজন যাচ্ছে, তাকে আমি বলবো গতিশীল, তার অবস্থাটাকে বলবো গতি বা মোশন। কিন্তু সেটাকে কখন আমি মোশন বলবো? যখন আমি পৃথিবীর সাপেক্ষে তাকে ধরবো, তখনই তাকে আমি বলবো যে সে মোশনে আছে, মানে পৃথিবীকে আমি স্থির হিসেবে ধরে নিচ্ছি। আর যদিও পৃথিবী কিন্তু গতিশীল আলটিমেটলি, কারণ পৃথিবী হচ্ছে, পৃথিবীর আহ্নিক গতি আছে, পৃথিবীর বার্ষিক গতি আছে, পৃথিবী গতিশীল, কিন্তু যেহেতু ওই যে সাইকেল চালিয়ে যাচ্ছে তার সাপেক্ষে পৃথিবী স্থির, তার সাপেক্ষে পৃথিবীর গতিবেগ অনেক কম, সেই জন্য পৃথিবীর সাপেক্ষে তাকে গতিশীল বলে মনে হচ্ছে। এবার যদি ওই সাইকেল চালকের পাশে আরেকজন সাইকেল চালক যায় যে ওই সেম স্পিডে যাচ্ছে, ঠিক আছে, এটা আমরা বাস বা ট্রেনের ক্ষেত্রে আরো ভালো করে বুঝতে পারি। যখন দুটো বাস পাশাপাশি একই গতিবেগে যায়, তখন কি হচ্ছে যে এই বাসের যাত্রীরা ভাবছে ওই বাসটা স্থির রয়েছে, আর ওই বাসের যাত্রীরা ভাবছে এই বাসটাও স্থির রয়েছে। ঠিক আছে, কেউই বুঝতে পারছে না যে কেউ গতিশীল রয়েছে। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি যদি রাস্তায় কেউ দাঁড়িয়ে থাকে, রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকের ব্যক্তি যে নাকি অনেক কম গতিবেগে রয়েছে, যে নাকি পৃথিবীর সাথে সাথে পৃথিবীর গতিবেগেই ঘুরছে, এই বাসগুলোর তুলনায় অনেক কম গতিবেগে রয়েছে, সে কিন্তু দেখবে যে দুটো বাসই প্রচন্ড বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সমস্ত কিছুই মোশন হোক বা রেস্ট হোক, স্থিতি হোক, এই দুটোই কিন্তু রিলেটিভ বা আপেক্ষিক হয়, কখনোই সেটা পরম বা অ্যাবসলিউট হয় না। ঠিক আছে, যে সে সবসময় সমস্ত কিছু, যে কোনো কিছু ঘটে যাক, সে সবসময় স্থির অবস্থায় থাকবে, তার স্থিতি অবস্থা বজায় থাকবে, যে কোনো পয়েন্টের রেসপেক্টে সে স্থির, এরকম কিছু হয় না। পয়েন্ট টু পয়েন্ট, ভিউ পয়েন্টের ওপর ডিপেন্ড করে যে কার রেসপেক্টে আমি দেখছি ওই বস্তুটাকে, তার উপর ডিপেন্ড করে যে সে স্থিতিশীল না গতিশীল। ঠিক আছে, এবারে এই যে পয়েন্টের রেসপেক্টে আমি বললাম, ভিউ পয়েন্টের রেসপেক্টে, সেইটাই জন্ম দেয় রেফারেন্স ফ্রেমের। রেফারেন্স ফ্রেম কোনটা? কোনোটাই না, মানে খুবই সহজ। সেটা কি? যখন আমি পৃথিবীর রেসপেক্টে গতিশীল বলছি ওই সাইকেল চালককে, তখন আমি পৃথিবীকে ধরে নিচ্ছি রেফারেন্স ফ্রেম। তখন পৃথিবীর গতি যেহেতু সাইকেল চালকের গতিবেগের থেকে অনেক কম, সেই জন্য পৃথিবীকে আমি
পৃথিবীকে আমি প্রায় স্থির ধরে নিচ্ছি, ঠিক আছে। আর যে সাইকেল চালক রয়েছে সেই সাইকেল চালককে আরেকটা রেফারেন্স ফ্রেম, আরেকটা ফ্রেম ধরছি, যে নাকি এই ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে সে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই রেফারেন্স ফ্রেম হচ্ছে স্থির, ঠিক আছে। এটা একটা 3 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম, এটা হচ্ছে স্থির। আর সাইকেল চালক তার সাথে আরেকটা ফ্রেম নিয়ে সে কিন্তু এগিয়ে চলেছে। এটাকে আমি সাইকেল চালককে আমি একটা ফ্রেমই ধরে নিলাম, এর রেসপেক্টে কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে, ঠিক আছে। তাহলে গতিশীল হচ্ছে এর রেসপেক্টে। এইবারে আমি যদি রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে আমি যদি আরেকটা যদি, তাহলে এবার ধরে নিই যে রেফারেন্স ফ্রেম এর কয়েকটা যদি উদাহরণ আমরা জেনে নিই তাহলে বুঝতে পারবো। এবং পৃথিবী যখন গতিশীল হচ্ছে, পৃথিবীকে আমি যখন গতিশীল বলছি, তখন পৃথিবীকে গতিশীল কেন বলছি? কারণ পৃথিবী গতি সূর্যের গতিবেগের থেকে অনেক বেশি। সূর্যও কিন্তু গতিশীল, কোনো কিছু স্থির নেই, কিন্তু সূর্যকে আমরা স্থির ধরে নিচ্ছি কারণ সূর্যের গতিবেগ হচ্ছে পৃথিবীর গতিবেগের থেকে অনেক কম। তখন সূর্য হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স ফ্রেম, তার তুলনায় পৃথিবী ঘুরছে, পৃথিবী গতিশীল রয়েছে, ঠিক আছে। আর যদি আবার আমি যখন পৃথিবীর মধ্যে কোনো সাইকেল আরোহী বা কোনো বাস আরোহীর গতিবেগ ধরছি, বা সিম্পলি কেউ হেঁটে যাচ্ছে তার গতিবেগ ধরছি, তাকে গতিশীল ধরছি, তখন কিন্তু আমি পৃথিবীকে স্থির ধরছি, ঠিক আছে। তাহলে রেফারেন্স ফ্রেম আমার কার মোশন আমি আলোচনা করছি তা সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। আমি যদি পৃথিবীর মোশন আলোচনা করি তাহলে আমি সূর্যকে রেফারেন্স ফ্রেম ধরছি, আমি যদি সাইকেল আরোহীর মোশন আলোচনা করি তাহলে আমি পৃথিবীকে রেফারেন্স ফ্রেম ধরছি, ঠিক আছে। সিমিলারলি আরেকটা থার্ড তোমাদের দিয়েছে, দেখবে যে একটা ট্রেনের মধ্যে, চলন্ত ট্রেনের মধ্যে আমি যদি কোনো একটা হকারের যাতায়াত, কেউ গতিশীল রয়েছে, আমি ধরে নিচ্ছি একটা হকার যাতায়াত করছে, তাহলে সেই হকারের গতিটাকে আমি কার রেসপেক্টে বিচার করব? সেক্ষেত্রে কে রেফারেন্স ফ্রেম? সেক্ষেত্রে রেফারেন্স ফ্রেম হচ্ছে চলন্ত ট্রেনটা, ঠিক আছে। কারণ চলন্ত ট্রেনটা তুমি যদি ধরে নাও যে তুমি চলন্ত ট্রেনের মধ্যে বসে আছো এবং সমস্ত কিছু জানলা দরজা সমস্ত কিছু বন্ধ বৃষ্টির কারণে, এবং খুব ভালো ট্রেন, সেখানে কোনো রকম ঝাঁকুনিও হচ্ছে না, তাহলে কিন্তু বোঝার উপায় নেই যে তুমি এগোচ্ছ, ঠিক আছে। তাহলে এবার তখন সেক্ষেত্রে কি হবে? তুমি দেখবে যে তোমার সাথে সাথে যে সমস্ত যাত্রীরা বসে আছে বা দাঁড়িয়ে আছে তারা সবাই স্থির, শুধু হকার যাতায়াত করছে। তাহলে হকার গতিশীল কেন? কারণ তার রেসপেক্টে আমাদের গতি, মানে তার রেসপেক্টে আমরা প্রায় আমাদের কোনো গতি নেই, ঠিক আছে। কিন্তু আবার যদি কেউ বাইরে দাঁড়িয়ে দেখে, যে রেল লাইনের পাশে যে বস্তিগুলো রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে কেউ যদি দেখে, সে দেখবে ট্রেনটাও প্রচন্ড গতিবেগে এগিয়ে চলেছে, এবং ট্রেনের মধ্যে যাত্রীরা যারা রয়েছে তারাও প্রচন্ড গতিবেগে এগিয়ে চলেছে, ঠিক আছে। তাহলে রেফারেন্স ফ্রেমটা ডিপেন্ড করবে যে আমি কার গতি বিচার করছি, এবং সেই তখন আমি দেখব যে তার গতিবেগের তুলনায় কার গতিবেগ অনেক কম, সেই যার গতিবেগ অনেক কম তাকে আমি ফ্রেম অফ রেফারেন্স ধরে ওই ব্যক্তি বা ওই বস্তুর গতিবেগটা আমি আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এইবারে রেফারেন্স ফ্রেম যখন হয়ে গেল, এবার চলে যাওয়া যায় যে তাহলে রেফারেন্স ফ্রেম, আমি এখানে যে দুটো রেফারেন্স ফ্রেম এঁকেছি সেটা কি টাইপের রেফারেন্স ফ্রেম? এটা কিন্তু দুটোই কিন্তু 3 ডাইমেনশনাল এঁকেছি, ঠিক আছে। এবার 3 ডাইমেনশনাল না হয়ে 1 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেমও হতে পারে। 1 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম কি হবে? যে আমি শুধু এই বস্তুটাকে, মানে একটা পয়েন্টের রেসপেক্টে কোনো একটা বস্তু কত দূর এগোচ্ছে একটা নির্দিষ্ট দিকে, সেইটা আমি শুধু হিসাব করব, তাহলেই তো হয়ে যাবে। যদি আমার 1 ডাইমেনশনালে একটা নির্দিষ্ট দিকেই আমি যদি আলোচনা করতে চাই, একটা নির্দিষ্ট দিকে, সেটা এই দিকেও হতে পারে, তাহলে আমি কি দেখবো? একটা পয়েন্টকে ধরবো, সেই পয়েন্টের থেকে একটা নির্দিষ্ট দিকে, মানে ওই দিকটায় সে যে দিকে ওর গতি হচ্ছে সেই দিকেও কতটা দূরত্ব যাচ্ছে, কত সময়, এই সবগুলো আমি আলোচনা করব, ঠিক আছে। তাহলে আমি এই বস্তুটার গতিটাকে আমি বিচার করে ফেলতে পারবো, ঠিক আছে। এইটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, এই রেফারেন্স পয়েন্ট থেকে সে কত দূরে যাচ্ছে সেটা আমি আলোচনা করতে পারছি। এবার এটাকে আমি একটা রেফারেন্স ফ্রেম ধরতেই পারি, কিন্তু রেফারেন্স ফ্রেমটা হচ্ছে একটা বেসিক্যালি একটা পয়েন্ট, সেই পয়েন্টের রেসপেক্টে আমি আলোচনা করে ফেলতে পারবো বস্তুটার গতি। কিন্তু কখন প্রবলেমটা হবে? যেমন যদি 2 ডাইমেনশনাল হয়, মানে একটা বস্তুর গতি যদি এই রকম হয়, একটা বস্তু হয়তো এই ডাইরেকশনে যাচ্ছে, ঠিক আছে। এবারে এখানে আমি যদি একটা পয়েন্ট ধরি, তাহলে সেই পয়েন্টের থেকে কত দূরে যাচ্ছে
সেটা বার করাটা কিন্তু সম্ভব না। ঠিক আছে, তাহলে ভেবে দেখো এটাকে বার করতে গেলে আমাকে তার এই সেই বৃত্তচাপের মতো আর কি দেখতে হয়েছে, সেই বৃত্তচাপের এস বার করতে হবে। এস বার করতে গেলে সেই আবার তার কোন পয়েন্টের রেসপেক্টে কত দূর আছে আর থিটা করে অনেক ঝামেলা। তো এইটাকে আমরা একটা 2 ডাইমেনশনাল মোশন ধরবো, যেহেতু সে একটা ডাইরেকশনে যাচ্ছে না, নির্দিষ্ট ডাইরেকশনে। 2 ডাইমেনশনাল মোশন হলেই তখন কিন্তু আমরা একটা 2D রেফারেন্স ফ্রেম ধরে নেব, যেখানে দুটো অক্ষ থাকবে, একটা মূল বিন্দু থাকবে, এবং এক্স অক্ষ থেকে প্রতি মুহূর্তে সে এক্স অক্ষ থেকে কত দূরে আছে, ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে সেইটা আমি হিসাব করব। এই পয়েন্টে সে এক্স অক্ষ থেকে কত দূরে, ওয়াই অক্ষ থেকে কত দূরে, এইভাবে আমি হিসাব করতে করতে যাব, দিয়ে তার ভেলোসিটি বার করব। ঠিক আছে, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম। আর যদি 3 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম হয় সেক্ষেত্রে কি হবে? 3 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেমে এক্স, ওয়াই, জেড, এক্ষেত্রে আমরা হয়তো বস্তুটা এইভাবে যাচ্ছে, এরকম উপরের দিকে উঠে গেছে। ঠিক আছে, সেক্ষেত্রে তার যে কোনো একটা পয়েন্টে, মানে যে কোনো একটা সময়, নির্দিষ্ট সময়ে তার পজিশনটা আমরা কিভাবে বার করব? তার পজিশনটা বার করব, সে এক্স অক্ষ থেকে কত দূরে আছে সেটা দেখব, সে ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে সেটা দেখব। সরি, এই পয়েন্টটা এইখানে হবে। এক্স অক্ষ থেকে কত দূরে আছে, ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, তারপর এক্স ওয়াই তল থেকে সে কত দূরে আছে। এই তিনটে জিনিস আমরা দেখব, এক্স অক্ষ থেকে কত দূরে আছে, ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, তারপরে এক্স ওয়াই তল থেকে কত দূরে আছে। দিলেই আমি কিন্তু বার করে ফেলতে পারবো যে এর পজিশনটা কত। এবার একটা নির্দিষ্ট সময়ে যদি তার পজিশন আমরা বার করতে পারি, তাহলে আর যে কোনো নির্দিষ্ট সময়তেই আমি তার পজিশন বার করতে পারবো। তাহলে আলটিমেটলি তার সময়ের সাথে সাথে কিভাবে তার পজিশনটা চেঞ্জ হচ্ছে এটাও আমরা বার করে ফেলতে পারবো। তার মানে তার মোশন নিয়ে আমরা পর্যালোচনা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এইবারে এইখানে যেটা বলা হয়েছে যে ধরো এইখানে আমি বার করতে চাইছি রেফারেন্স পয়েন্টটা এই 2 ডাইমেনশনালে। 2 ডাইমেনশনাল, 1 ডাইমেনশনালে তো সোজা, 1 ডাইমেনশনাল এক্স লাইন যে একটা অক্ষ বরাবর সে চলাচল করছে, তাহলে তার প্রত্যেকটা মুহূর্তে তার এখান থেকে যতটা দূরত্ব সেই অনুযায়ী তার স্থানাঙ্কটা আমি বলে দিতে পারবো, তাই তো? ও যদি 3 একক এগোয় তাহলে এটা হবে 30, ও যদি 5 ঘর এগোয় তাহলে এটা হবে 50, তার পজিশনটা এইভাবে বার করতে পারবো। কিন্তু এইখানে কি হবে, এর সাপোজ আমি এই তার পয়েন্টটা বলছি, এর হচ্ছে 3,5, এটা হচ্ছে তার পজিশন, অথবা 3,4, এটা হচ্ছে ওর পজিশন। ঠিক আছে, এবার এই পজিশন থেকে আমি কি বার করতে চাইছি, একটা হচ্ছে যে কার্টেজীয় কোঅর্ডিনেট সিস্টেম। এটা হচ্ছে কার্টেজীয় কোঅর্ডিনেট সিস্টেম, যেটা আমরা শিখে এসেছি এতদিন। কার্টেজীয় কোঅর্ডিনেট সিস্টেম না আমরা কি ইউজ করি, যে কোনো একটা বস্তুর অবস্থান বার করতে গেলে সে বস্তুটা এক্স অক্ষ থেকে কত দূরে, ওয়াই অক্ষ থেকে কত দূরে সেটা আমরা এখানে লিখে দিই। ঠিক আছে, বা এক্স অক্ষ বরাবর কত দূর গেছে, তারপরে ওয়াই অক্ষ বরাবর কত দূর গেছে সেটা আমরা এখানে লিখে দিই। লিখে দিয়ে আমরা নিশ্চিন্ত যে তার অবস্থান বেরিয়ে গেছে। এবারে যদি এইভাবে না বুঝিয়ে আমি যদি আরেকটু অন্যভাবে যদি ওর অবস্থানটা দেখাতে চাই, তাহলে দেখা যাক যে অন্য কোনো ভাবে ওর অবস্থানটা বোঝানো যায় কিনা। বোঝানো যায়। আমি যদি ও পয়েন্টটার সাথে এই পি পয়েন্ট সাপোজ বলছি এটাকে, একে যুক্ত করে দিই, তাহলে এই দূরত্বটাকে আমি বার করতে পারবো। এটাকে যদি আমি আর বলি, এই দূরত্বটাকে আমি যদি আর বলি, তাহলে এই দূরত্বটাকে আমি বার করতে পারবো। পারবো। কি করে পারবো? কারণ এখানে এই যে একটা সমবাহু ত্রিভুজ, সরি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এই সমকোণী ত্রিভুজের থেকে আমি কিন্তু আর এর ভ্যালুটা বার করতে পারবো। আর হচ্ছে অতিভুজ, তাহলে এইটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে আর এর ভ্যালু কি হবে, √3² প্লাস 4², তাহলে আলটিমেটলি আসবে 5। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালুটা বেরিয়ে গেল। এবার আর এর ভ্যালুটা নির্দিষ্ট করে দিলেই কিন্তু বস্তুর অবস্থান বোঝানো যায় না, কারণ একই আর নিয়ে সে কিন্তু অনেক জায়গায় থাকতে পারে, তাই না? আমি এই পয়েন্টের রেসপেক্টে যদি একটা বৃত্ত কল্পনা করি, তাহলে সেই বৃত্তের পরিধির উপর যতগুলো পয়েন্ট থাকবে প্রত্যেকটা পয়েন্টই এর থেকে এই 5 একক দূরে থাকবে। তাহলে যদি আমি নির্দিষ্ট করে বলতে না পারি তার অবস্থান, তাহলে শুধু সেইটার কোনো মানে হয় না। তাহলে আমাকে আরেকটা কিছু নির্দিষ্ট করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে এই পজিশন, এই যে লাইনটা, এই লাইনটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করে আছে, সেই কোণটাকে আমি হয়তো থিটা বললাম। ঠিক আছে, এবার সেটাকে কিভাবে বলবো? ওই যে আমরা ত্রিকোণমিতিতে করেছিলাম, tan θ ইকুয়াল টু কি হবে,
লম্ব বাই ভূমি, এখানে লম্বকে, এইটা হচ্ছে লম্ব, এটা আচ্ছা এটা একটা নাম দিয়ে, এটা কিউ, পি কিউ বাই ও কিউ, তাহলে পি কিউ তো কত ছিল, পি কিউ ছিল 4, ও কিউ ছিল 3। এখান থেকে আমরা থিটার ভ্যালু বার করতে পারি tan ইনভার্স 4/3 করে। এই ইনভার্স ফাংশনের কাজটা তোমরা ক্যালকুলেটরে দেখতে পারো, যে tan এমনি যেমন তোমরা কোনো tan 30 এর মান বার করতে পারো, tan 40 এর মান বার করতে পারো ক্যালকুলেটর থেকে আর কি। এমনিতে আমরা এমনিতে বার করাটা একটু মুশকিল, ক্যালকুলেটরে আমরা চট করে যে tan এর যে কোনো মান বার করে ফেলতে পারি, তেমনি আমরা tan ইনভার্সের মানটাও বার করে ফেলতে পারি। যখন তোমরা অঙ্কে এই পার্টগুলো করবে তখন তোমাদের কাছে জল ভাত হয়ে যাবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা, এইবারে এটা গেল যে 2 ডাইমেনশনালে। এবার যদি 2 ডাইমেনশনাল না হয়ে যদি আমরা 3 ডাইমেনশনালে বলি, তাহলে 3 ডাইমেনশনালে জিনিসটা কি হবে, 3 ডাইমেনশনালেও এইরকমই কি হয় বললাম, এক্স অক্ষ থেকে কত দূরে, ওয়াই অক্ষ থেকে কত দূরে, তারপরে এক্স ওয়াই থেকে তল থেকে কত দূরে। এইটার নাম দিলাম সাপোজ 3, 4, 5, ঠিক আছে। তাহলে এক্স অক্ষ বরাবর গেছে 3 একক, ওয়াই অক্ষ বরাবর গেছে 4 একক, তারপর জেড অক্ষ বরাবর গেছে বা জেড অক্ষের প্যারালালে গেছে 5 একক, দিয়ে এই পজিশনটা আমি পাই। আমি যদি এইভাবে এক্স অক্ষ বরাবর 3 একক, ওয়াই অক্ষ বরাবর 4 একক আর জেড অক্ষ বরাবর তারপর উচ্চতায় যদি 5 একক যাই, তাহলে এই পয়েন্টে আমি পৌঁছতে পারি। তাহলে এবারে এই পয়েন্টের এই ও বিন্দু থেকে, মূল বিন্দু থেকে ওর দূরত্বটা কতটা হবে, এই ও মূল বিন্দু থেকে ওর দূরত্বটা কত হবে, সেটাকে যদি আমি আর দিয়ে চিহ্নিত করি, ঠিক আছে, সে আর এর ভ্যালুটা কি হবে, সে আর এর ভ্যালুটা হবে √x² প্লাস y² প্লাস z²। 2 ডাইমেনশনে ছিল √x² প্লাস y² প্লাস y², আর এখানে হচ্ছে √x² প্লাস y² প্লাস z², ঠিক আছে। এটাকে শুধু কিন্তু আর দিয়ে চিহ্নিত করা যায় না কোন একটা পয়েন্টকে, এখানে আরো দুটো কোণকে চিহ্নিত করতে হয়। যেমন আমি 2 ডাইমেনশনালে করলাম, একটা থিটা দিয়ে চিহ্নিত করতে হয়েছিল, এখানে আর দিয়ে এটাকে যদি আমি পোলার ইয়েতে প্রকাশ করতে চাই, যেমন আগেরটাতে আমি কি উল্লেখ করেছিলাম যে ওটা ছিল পোলার, বোধহয় উল্লেখ করতে ভুলে গেছি। আচ্ছা, আমরা কার্টেজীয়, এটা হচ্ছে কার্টেজীয় সিস্টেম, যখন আমরা এক্স অক্ষ থেকে কত দূরে, ওয়াই অক্ষ থেকে কত দূরে, এক্স অক্ষ বরাবর কত দূর যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর কত দূর যাচ্ছে, আর তারপর জেড বরাবর কত দূর যাচ্ছে, সেটা যখন মেনশন করি তখন কার্টেজীয়, এটা তো ক্লিয়ার। যখন আমরা এই আর দিয়ে চিহ্নিত করি এবং তার সাথে কোণ দিয়ে চিহ্নিত করি, সেটাকে বলা হয় পোলার ফ্রেম অফ রেফারেন্স, ঠিক আছে, বা পোলার কোঅর্ডিনেট সিস্টেম বলা যায়। তো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কি করি, এই মূল বিন্দু থেকে দূরত্বটা দেখাই, যেরকম 2D তেও দেখিয়েছিলাম, তার সাথে 2D তে কি দেখিয়েছিলাম যে এক্স অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে, এখানে সেইটা দেখাই না, এখানে হচ্ছে এই লাইনটা জেড অক্ষের সঙ্গে কত কোণ করে আছে সেইটাকে আমরা মেনশন করি, আর তার সাথে এই লাইনটা এই এক্স ওয়াই এর ওপর যদি আমরা একটা লম্ব আপতন ফেলি, ঠিক আছে, যেটাকে বলা হয় প্রজেকশন, সেই প্রজেকশনটা, বা আমি এখানে ছবি অনুযায়ী ভেবে নিতে পারি কি যে এই যে লাইনটা, সেই লাইনটার যে পাদবিন্দু আর কি রয়েছে, সেই পাদবিন্দুর সাথে আমি যদি ও পয়েন্টটাকে যুক্ত করে দিই, তাহলে যে লাইনটা পাবো সেই লাইনটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করে আছে, যেটাকে আমরা ফাই দিয়ে চিহ্নিত করি। থিটা এবং ফাই হচ্ছে ভ্যারিয়েবলের এক্স আর ওয়াই এর মতো, যখন আমরা একটা ভ্যারিয়েবল থাকে আমরা এক্স ইউজ করি, যখন দুটো ভ্যারিয়েবল থাকে এক্স আর ওয়াই ইউজ করি। এখানেও তেমনি দুখানা অ্যাঙ্গেল রয়েছে যেগুলো ভ্যারি করতে থাকে, সেই জন্য একটাকে থিটা দিয়ে চিহ্নিত করি আর একটাকে ফাই দিয়ে চিহ্নিত করি, ঠিক আছে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই থিটা কেন এখানে দুটো অ্যাঙ্গেল লাগছে, কারণ এখানে যদি আমি আর থিটা শুধু চিহ্নিত করি, আর শুধু আর দিয়ে চিহ্নিত করলে তো হবেই না, কারণ অনেক পয়েন্ট থাকতে পারে আর ডিস্টেন্সে, এখানে একটা আর ডিস্টেন্সে পয়েন্ট থাকতে পারে, এখানে একটা আর ডিস্টেন্সে পয়েন্ট থাকতে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, ঠিক আছে। কিন্তু
আর থিটা শুধু মেনশন করলেও হবে না, কারণ আর থিটা একই সেম এবং একই থিটা নিয়ে এই শঙ্কুর যে বৃত্তাকার, এই যে আমি শঙ্কু একটা আঁকলাম, এই শঙ্কুটার এই যে ভূমিটা, এই ভূমিটা যে বৃত্তটা তৈরি করেছে আর কি, ভূমিটা যে বৃত্তটা তৈরি করেছে সেই বৃত্তের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এই ও বিন্দু থেকে সেম দূরত্বে রয়েছে এবং সেম অ্যাঙ্গেল করে রয়েছে থিটা। মানে এটা যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, এটাও 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, এই পয়েন্টটাও 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, এই পয়েন্টটাও 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, এই পয়েন্টটাও তাই, এবং প্রত্যেকে এর থেকে আর ডিস্টেন্স আর দূরত্বেই থাকবে, মানে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার রুট ওভার এই দূরত্বেই থাকবে। ঠিক আছে, সেই জন্য এক্স্যাক্ট কোন পয়েন্টটা আমি বলছি সেটা বোঝানোর জন্য এই ফাইটাকে মেনশন করা দরকার। এবার ধরো আমি এই পয়েন্টটার কথা বলছি, এই পয়েন্টের আর এবং থিটা এই পয়েন্টের আর এবং থিটার সাথে সেম হবে, ঠিক আছে, কিন্তু এই পয়েন্টের ফাইটা আলাদা হবে, কারণ এই পয়েন্টটার যদি আমি লম্ব অপতনটা আঁকতে চাই তাহলে আমাকে ওয়াই এর মাইনাস অক্ষটা আঁকতে হবে, একে এই দিকে আমার লম্ব অপতনটা তৈরি করতে হবে এই পয়েন্টটা। এবার এই লাইনটা এক্স অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেলে থাকবে, এখান থেকে কিন্তু আমাকে মাপতে হবে এত দূর অবধি। ঠিক আছে, এটা ছিল শুধু এইটুকু কোণ, এটা সাপোজ হয়তো হয়েছে 60 ডিগ্রি, আর এই কোণটা তাহলে টোটাল কত হবে, এই কোণটা টোটাল এটা তো প্রায় 300 ডিগ্রির মতো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর থিটা সেম থাকলেও ফাইটা আলাদা হয়ে যাবে, সেই জন্য আমরা তিনটে আর থিটা ফাই এই তিনটে দিয়ে আমরা চিহ্নিত করি। ঠিক আছে, আর এর ভ্যালু বার করাটা তো আমরা শিখেই গেলাম, থিটার ভ্যালু বার করাটাও আমরা শিখে যাব। থিটার ভ্যালুটা জাস্ট আর বাই জেড করলে পারে এবং তার কস ইনভার্স নিলে পারে আমরা বার করে ফেলতে পারি, এবং ফাইয়ের ভ্যালু বার করাটা তোমাদের এখন নেই যখন আমি আর বলছি না, তোমাদের অ্যাকচুয়ালি এখানে থিটার ভ্যালু বার করাটাও নেই, তোমাদের সম্ভবত হ্যাঁ শুধু তোমাদের এই আর এর ভ্যালুটা এটা দিয়ে বোধহয় অঙ্ক 2-4টে আছে অনুশীলনীতে, সেই জন্য এটা বললাম। আচ্ছা, এরপরে তোমাদের আছে ডিফারেন্সিয়েশন, বা যেটা তোমাদের ক্যালকুলাসের মধ্যে রয়েছে, সেই ক্যালকুলাসের মধ্যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো আমাদের প্রতি মুহূর্তে কাজে লাগবে, মেকানিক্সে স্পেশালি। তো ওটার আমি একটা আলাদা ভিডিও করে তোমাদের দেব, কারণ এর মধ্যে যদি ওটাকে ইনক্লুড করি তাহলে এই জিনিসটা হারিয়ে যাবে আর কি, আমরা যে রুট ধরে এগোচ্ছি সেটা হারিয়ে যাবে। তো ডিফারেন্সিয়েশনটা তোমাদের আমি আলাদা একটা ভিডিও করে সেই ডিফারেন্সিয়েশনটা শিখিয়ে দেবো। ঠিক আছে, মানে পুরোটা তো শেখাবো না, ওটা তো তোমরা ম্যাথস টিচারের কাছে শিখতে পারবে, আমি হচ্ছে যেটুকু তোমাদের না বুঝলে নয় আর কি সেইটুকু আর কি বলে দেবো। ঠিক আছে, তাহলে আমি এখন তোমাদের চলে যাবো হচ্ছে 1.5-এ। আচ্ছা, 1.5-এ তোমাদের যেটা আছে সেটা হচ্ছে যে যেটা আমরা এর আগেও পড়েছি, চলন, ঘূর্ণন এগুলো সম্পর্কে রয়েছে এবং আরেকটু ইলাবোরেট করে রয়েছে। প্রথমে আমরা জানি যে মোশনের মধ্যে ট্রান্সলেশন বা চলন রয়েছে, বা চলন সম্পর্কে আমরা যেটুকু পড়েছিলাম সেটা কি ছিল, যে কোন টাইপের গতিকে চলন গতি বলে, সেটা উদাহরণের মাধ্যমে আমরা কিছুটা বুঝেছিলাম, যে কোনো বস্তুর গতি যদি একটা নির্দিষ্ট ডাইরেকশনে হয়, কোনো একটা নির্দিষ্ট দিকে হয়, তখন আমরা তার গতিকে বলি হচ্ছে চলন গতি। সেটাকে আবার আলাদা করে অনেক জায়গায় তোমাদের যদি একটুখানি কোনো কার্ভড লাইনে যায় তাহলে সেটাকে আমরা বক্রচলন বলেছিলাম। ঠিক আছে, কোনো বইতে আলাদা করে বক্রচলন বলা ছিল। তো মোট কথা হচ্ছে সে যদি একটা লাইন বরাবর যায়
তাহলে সেটাকে আমরা চলন গতি বলতে পারি। ঠিক আছে, এইবারে এখানে কি বলা হচ্ছে যে চলন গতিটা কি জাতীয়, যেমন একটা বস্তু রয়েছে, সেই বস্তুটার যদি চলন হয় তাহলে কি হবে, বস্তুটার মধ্যে প্রত্যেকটা পার্টিকেল সমান দূরত্ব এগোবে। প্রত্যেকটা পার্টিকেল, এই পার্টিকেলটা যদি 5 মিটার এগোয় তাহলে এই পার্টিকেলটাও 5 মিটার এগোবে। প্রত্যেকটা পার্টিকেল সেম দূরত্ব এগোবে এবং প্রত্যেকটা পার্টিকেলের এই যে মুভমেন্ট তারা পরস্পরের সাথে সমান্তরাল হবে। ঠিক আছে, এইবারে এটা যদি না হতো তাহলে কি হতো, তাহলে কিরকম হতো? সাপোজ এই বস্তুটা যখন এগোচ্ছে তখন বস্তুটা ডিফরমেশন হয়ে যাচ্ছে, মানে বস্তুটা এরকম থেকে এই হাইটটা থেকে বস্তুটা কিছুটা চ্যাপ্টা হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি হতো দেখা যাক, যদি বস্তুটা কিছুটা চ্যাপ্টা হয়ে যেত তাহলে কি হতো? এই ছিল আমাদের অরিজিনাল লাইনটা। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে, এই ছিল হচ্ছে অরিজিনাল লাইনটা। এবার বস্তুটা যেই চ্যাপ্টা হয়ে গেল এইরকম হয়ে গেল। ঠিক আছে, সেক্ষেত্রে ভলিউম সেম রয়েছে, শুধু চ্যাপ্টা হয়ে গেছে, আকারটা আলাদা হয়ে গেছে। সেক্ষেত্রে এই পয়েন্টটা চলে গেছে এই পয়েন্টে, পসিবলি বা এরকম পয়েন্টে। তাহলে এক্ষেত্রে বস্তুর এই পার্টিকেলটার মোশনটা হলো এই ডাইরেকশনে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে এই বস্তুটা এরকম পজিশনে হয়তো রয়েছে পার্টিকেলটা, তাহলে এর মোশনটা হলো এই লাইন বরাবর। তাহলে এই লাইনটা আর এই লাইনটা, এই দুটো লাইন ইকুয়াল হলো না? ঠিক আছে, এর যতদূর দৈর্ঘ্য, এর যতটা দৈর্ঘ্য হচ্ছে, এর হচ্ছে এইটুকু, এই কিন্তু তার থেকে বেশি হচ্ছে। ঠিক আছে, দেখেই বোঝা যাচ্ছে, এবং আমি মেপেও দেখিয়ে দিলাম যে হাতটা দিয়ে আমি এভাবে মাপলাম, সেম এতে কিন্তু তার থেকে বেশি হচ্ছে। এবং তার সাথে কি হচ্ছে, এদের যে চলনটা, এদের যে মোশনটা, সেই মোশনটা কিন্তু সমান্তরাল হচ্ছে না। চলন আমি বলতেই পারবো না, এর গতি যেটা সেটা সমান্তরাল হচ্ছে না, সমান্তরাল ভাবে হচ্ছে না। এই জিনিসটা কিন্তু হবে না চলনের ক্ষেত্রে। চলনে কি হবে, প্রথম যে ছবিটা এঁকেছিলাম, যখন বস্তুটা এই পার্টিকেলটা এই পজিশনে পৌঁছেছিল, এই পার্টিকেলটাও এইরকম পজিশনে এই পজিশনে পৌঁছেছিল, এবং দুজনেই একই দূরত্ব অতিক্রম করেছিল, এবং দুজনের কিন্তু কি বলে যে মোশনটা, সেই মোশনটা পরস্পরের সাথে সমান্তরালে ছিল। এইরকম ক্ষেত্রগুলোকে আমরা বলবো হচ্ছে চলন। তাহলে ডিফরমেশন কোনোভাবে অ্যালাউড নয় চলনের ক্ষেত্রে। আচ্ছা, ডিফরমেশন কখনো একটা হওয়ার চান্স থাকে বলতো, যখন কোনো একটা সাপোজ কোনো একটা মানে খুব কঠিন কোনো বস্তু নয়, একটুখানি হয়তো কি বলবো, একটা মাটির দিয়ে তুমি ধরো সাপোজ একটা বৃত্ত মতো বানালে। ঠিক আছে, মাটি দিয়ে একটা বৃত্ত মতো বানিয়ে সেটাকে যদি তুমি কোনোভাবে ঘোরাও, তাহলে দেখবি যে মাটিটা আস্তে আস্তে এরকম একটা চ্যাপ্টা মতো হয়ে যাবে, কমলালেবু শেপের, যেটা আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম যে কারণে পৃথিবীর ডিফরমেশন হয়েছে। এবং এখনো আমরা জানি যে পৃথিবীর কি হয়, পৃথিবীর যে ইকুয়েটারের যে জায়গাটা, ঠিক আছে, নিরক্ষরেখার যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু স্পিড বেশি, মেরু অঞ্চলের তুলনায় অনেক বেশি স্পিড। ঠিক আছে, তো যার ফলে ওই ডিফরমেশনটা হয়ে যায়। তো তার মানে কি, যদি আমি ওরকম বৃত্তীয় একটা গতি করি তাহলে চলনের এই ব্যাপারটাই হবে না, কারণ জিনিসটা ডিফর্ম হয়ে যাবে। হলো, তাহলে চলন কেন বৃত্তীয় গতির থেকে কতটা আলাদা সেটা আমরা এখানেই বুঝতে পারলাম প্রথমেই। এবারে হচ্ছে যে আমরা যদি আলাদা করে ঘূর্ণনকে পড়ি, ঘূর্ণন বা রোটেশন পড়ি, যেটা রোটেশনের মধ্যে আমরা বস্তুর দু ধরনের রোটেশন সম্পর্কে আমরা জানি। যদি আমরা বাংলায় এটাকে আলাদা করে বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতি হিসেবে পড়েছি, আর সেই জন্য সেখানে আমাদের কনফিউশনের জায়গা থাকে না। বৃত্তীয় গতি মানে কোনো বস্তু যখন বৃত্তাকারে বা উপবৃত্তাকার পথে কোনো একটা কিছুকে কেন্দ্র করে ঘোরে, যাকে কেন্দ্র করে ঘোরে সে যখন বস্তুটার মানে বডির বাইরে থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে বৃত্তীয় গতি। আর ঘূর্ণন মানে হচ্ছে যখন কোনো বস্তু ঘুরতে থাকে এবং যাকে কেন্দ্র করে ঘোরে অবভিয়াসলি সেই অক্ষটা বস্তুটার মধ্যে থাকে, তখন আমরা সেটাকে বলি ঘূর্ণন গতি। ঠিক আছে, যেমন পৃথিবীর আহ্নিক গতি। আর বৃত্তীয় গতির উদাহরণ পৃথিবীর বার্ষিক গতি। ঠিক আছে, আর ঘূর্ণন গতির আরেকটা উদাহরণ, খুব সহজ উদাহরণ, বাড়িতে যে ফ্যান ঘুরছে সেটা হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ, প্রপার ঘূর্ণন গতি।
ঠিক আছে। আর এইখানে রোটেশনের মধ্যে তোমাদের দুটো কথাই বলেছে একসাথে, রোটেশন হিসেবে ধরে নিয়েছে কি বানালে, রোটেশন এর মধ্যে দুটোই বলে দিয়েছে। একটা হচ্ছে যে যদি তুমি অন্য কোনো বস্তুকে কেন্দ্র করে রোটেট করো সেটাও এক ধরনের রোটেশন, আরেকটা হচ্ছে যদি তুমি নিজের বডির ভিতরে থাকা কোনো অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকো তাহলে সেটাও এক ধরনের রোটেশন। ঠিক আছে, দুটো রোটেশনের কথাই বলেছে। কিন্তু যখন মানে উদাহরণটা দিয়ে মানে চলনের সাথে ডিফারেন্সটা দেখাতে গেছে তখন কিন্তু ঘূর্ণন শুধু ঘূর্ণনকে ধরে নিয়েই করেছে। ঘূর্ণনের মধ্যে কি আছে, যেমন কোনো একটা সাপোজ একটা লাট্টু যদি যখন ঘুরছে, তার মধ্যেকার একটা অক্ষকে কেন্দ্র করে সে ঘুরছে, তখন কি হচ্ছে যে অক্ষটাকে কেন্দ্র করে ঘুরছে সেই অক্ষ থেকে এইরকম ডিস্টেন্সে, লাট্টুটা তো একটা সলিড জিনিস, সলিড জিনিসের কথাই আমরা এখানে বলছি, যে এইরকম ডিস্টেন্সে একটা লাট্টুর কাঠের কিছুটা অংশ রয়েছে, মানে এখানে একটা কণা রয়েছে, আবার লাট্টুর একদম বাইরের সাইডে সেটাও একটা, সেখানেও কিছু কণা রয়েছে। ঠিক আছে, মানে অক্ষ থেকে বিভিন্ন ডিস্টেন্সে অনেকগুলো কণা রয়েছে, বিভিন্ন কণা রয়েছে। ঠিক আছে, এবার যখন লাট্টুটা ঘুরতে শুরু করছে তখন এই কণাটা কিন্তু এইটুকু ডিস্টেন্স ঘুরছে, যতবারই ঘুরুক না কেন ও এইটুকু ডিস্টেন্স ঘুরছে। আর এই জিনিসটা কিন্তু এই এত বড়, এই কণাটা কিন্তু এই এত বড় বৃত্ত জুড়ে ও কিন্তু ঘুরছে। ঠিক আছে, তাহলে এই কণাটা, যদি আমি শুধু এই কণাটার কথা বলি তাহলে এই কণাটা একটা বৃত্তীয় গতি সম্পন্ন করছে, শুধু এই কণাটা, লাট্টুটার কিন্তু ঘূর্ণন হচ্ছে কিন্তু শুধু এই কণাটা একটা বৃত্তীয় গতি সম্পন্ন করছে। কিন্তু যে বৃত্ত গতি মানে যে বৃত্তটা বরাবর বৃত্তীয় গতি সম্পন্ন করছে সেই বৃত্তের ব্যাসার্ধ অনেক বেশি। আর এই কণাটা এও একটা বৃত্তীয় গতি সম্পন্ন করছে এই অক্ষকে কেন্দ্র করে, কিন্তু এই কণাটার কিন্তু কি হচ্ছে অনেক ছোট একটা বৃত্তকে বৃত্তের পরিধি বরাবর হচ্ছে ঘুরছে। ঠিক আছে, তাহলে আমরা রোটেশন এবং ইয়ের ক্ষেত্রে কি বলতে পারি যে তাহলে ঘূর্ণনের একটা ইয়ে কি ও তার মানে কি এই যে কণাটা, এই দুটো কণা এরা দুজন কিন্তু আলাদা আলাদা পরিমাণ রাস্তা ঘুরছে। ঠিক আছে, এ হচ্ছে কম কম পরিমাণ রাস্তা ঘুরছে, এ বেশি পরিমাণ রাস্তা ঘুরছে, যেটা চলনের থেকে একদম আলাদা। চলনে এই প্রত্যেকটা পার্টিকেল একই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তবেই তো আমরা সেটা চলনের একটা ক্রাইটেরিয়া বলেছিলাম। এখানে কিন্তু সেটা হচ্ছে না, তার চলনের ঘূর্ণনের মধ্যে একটা পার্থক্য প্রথমেই হয়ে গেল। আরেকটা পার্থক্য তো আমরা জানি যে চলনের ক্ষেত্রে কোনো অক্ষের প্রয়োজন হয় না, কিন্তু ঘূর্ণনের ক্ষেত্রে বৃত্তীয় গতি হোক বা ঘূর্ণন গতি হোক একটা অক্ষের প্রয়োজন হয়, সেটা বডির ভেতরেও থাকতে পারে বডির বাইরেও থাকতে পারে, ডিপেন্ডিং অন দ্যাট ইট উইল বি বৃত্তীয় গতি অথবা ঘূর্ণন গতি। ঠিক আছে, তাহলে দুটো পার্থক্য অলরেডি হয়ে গেল। এরকম ট্রান্সলেশন এবং ঘূর্ণনের মধ্যে দুটো তিনটে পার্থক্য তোমাদের আসতেই পারে পরীক্ষায়, যেটা অলরেডি রয়েছে। আর কি রয়েছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের ট্রান্সলেশন এবং রোটেশন মিলিয়েও আমাদের গতি রয়েছে, যেগুলোকে আমরা মিশ্র গতি বলি বা কমপ্লেক্স মোশন বলি। সেই মিশ্র গতি বা কমপ্লেক্স মোশনের মধ্যে কি থাকে, যেমন সাইকেলের চাকার গতি। সাইকেলের চাকা নিজে একটা অক্ষকে কেন্দ্র করে, নিজের বডির ভেতরে থাকা একটা অক্ষকে কেন্দ্র করে সে ঘুরছে সাইকেলের চাকা, এবং সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঘুরছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এইখানে সাপোজ একটা কণার কথা বলা হলো, সেই কণাটা পুরো একবার যখন ঘুরে আবার নিজের জায়গায় পজিশনে চলে আসলো তখন ও কিন্তু নিজের পরিধির সমান দূরত্ব অতিক্রম করে গেছে। ঠিক আছে, পরিধিটা যদি 2 মিটার হয় ও 2 মিটার রাস্তা অতিক্রম করে গেছে। 2 মিটার রাস্তা যখন অতিক্রম করে গেছে তখন কি হচ্ছে, তখন এই কণাটা কিন্তু আবার আগের পজিশনে চলে এসছে। এইরকম ভাবে যতগুলো কণা রয়েছে প্রত্যেকে কিন্তু আবার আগের পজিশনে ফিরে আসবে, পুরো একটা পরিধি যখন সে একবার এক পাক যখন সাইকেলের চাকাটা ঘুরে যাবে। ঠিক আছে, এবং যেই আগের পজিশনে চলে আসবে তখন দেখো প্রত্যেকটা পার্টিকেল কিন্তু একই দূরত্ব অতিক্রম করবে। এখানে পার্টিকেলটা এখানে চলে যাবে, যে যার নিজের জায়গায় পৌঁছে যাবে যখন এক পাক পুরো ঘুরে যাবে। তাহলে সেই চলন গতির জিনিসটা হচ্ছে প্রত্যেকেই সমান সমান দূরত্ব অতিক্রম করছে, প্রত্যেকেই যদি পরিধি 2 মিটার হয় প্রত্যেকেই 2 মিটার দূরত্ব অতিক্রম করেছে, এবং প্রত্যেকে তাদের যে মোশনটা সেই মোশনটা চলন কি বলে সমান্তরাল হচ্ছে, এই লাইন বরাবর এগিয়েছে, মানে
দেখে তো তাই মনে হচ্ছে এই লাইন বরাবরে গিয়েছে আর এই লাইন বরাবরের মোশন হয়েছে। সে যতই ঘুরুক না কেন, মাঝে তার যতই ঘূর্ণন হোক না কেন, আলটিমেটলি সে কিন্তু এমন একটা পজিশনে পৌঁছেছে যে পজিশনের সাথে একে যুক্ত করলে পরে মনে হয় যেন একটা সরলরৈখিক চলন হয়েছে। ঠিক আছে, তাহলে সাইকেলের চাকার গতিকে আমরা বলবো হচ্ছে চলন গতি এবং ঘূর্ণন গতির একটা মিশ্রণ বা কমপ্লেক্স মোশন। চলন গতি প্লাস ঘূর্ণন গতির একটা মিশ্রণ বা কমপ্লেক্স মোশন। আবার পৃথিবীর গতি, কেউ যদি বলে জিজ্ঞাসা করে পৃথিবীর গতি, পৃথিবীর গতি কি হবে? পৃথিবীর গতির মধ্যে কিন্তু দু ধরনের গতি রয়েছে। একটা হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি প্লাস হচ্ছে আহ্নিক গতি, মানে ঘুরতে ঘুরতে সে এভাবে ঘুরছে এবং সে বৃত্তীয় গতি সম্পন্ন করছে। ঠিক আছে, তাহলে পৃথিবীর গতি বলতে দুটো মোশনের মিশ্রণ বোঝায়, একটা হচ্ছে ঘূর্ণন গতি এবং একটা হচ্ছে বৃত্তীয় গতি। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের গতির যখন গতি নিয়ে পর্যালোচনা যখন হয়ে গেল, তখন এই সমস্ত জিনিসগুলো তোমাদের আসছে, তোমাদের মনে হতে পারে মুভমেন্ট মানে এই মানে মানে কি বলে চ্যাপ্টারটা যেভাবে এগোচ্ছে তোমাদের মনে হতে পারে আচ্ছা আমি তো ওয়ান ডাইমেনশনাল মোশন পড়ছি, সেখানে পড়তে গিয়ে আবার বৃত্তীয় গতি পড়ছি, সেটা তো হয়ে যাচ্ছে টু ডাইমেনশনাল মোশন। মানে কি তোমাদের এই চ্যাপ্টারে প্রথম দিকে বেশ কিছুক্ষণ নানা ধরনের মোশন নিয়ে আলোচনা হয়েছে, যাতে তোমরা বুঝতে পারো যে কোনটা মানে এক্স্যাক্টলি কোনটা নিয়ে তোমরা পড়াশোনা করতে চলেছো। লাস্টে গিয়ে তোমাদের শেষের দিকে তোমাদের ওয়ান ডাইমেনশনাল মোশন নিয়ে তার ইকুয়েশন নিয়ে অনেক আলোচনা রয়েছে, কিন্তু শুরুর দিকে তোমাদেরকে মানে ডিস্টিংটিভলি বোঝানোর জন্য যে ওয়ান ডাইমেনশনাল মোশনটা বাকিগুলোর থেকে কতটা আলাদা এই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এবারে যেটা 1.6 এ আছে সেটা হচ্ছে যে পজিশন বা অবস্থান। পজিশন বা অবস্থানকে আমরা কখনোই কিন্তু কোনো ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ভাবিনি। ঠিক আছে, ভেক্টর কোয়ান্টিটি আমরা পড়েছি, ভেক্টর রাশি পড়েছি, স্কেলার রাশি পড়েছি, ভেক্টর রাশি মান এবং অভিমুখ আছে, স্কেলার রাশি শুধু মান আছে, এইটুকু আমরা জানি, কিন্তু কখনোই আমরা অবস্থানকে কিন্তু কোনো ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ধরিনি। এখন আমরা ধরবো, কারণ আমরা একটু অন্যভাবে ভাবতে দেখবো। এতদিন অব্দি আমরা অবস্থান মানে বস্তুটা যেখানে অবস্থিত রয়েছে সেটাই তো তার অবস্থান, কিন্তু সেই অবস্থানটা বোঝানোর উপায় কি? যখন লেখচিত্র পড়েছো তখন তোমরা দেখেছো যে অবস্থান বোঝানোর উপায় কি, যে আমি যদি দুটো অক্ষ টানি, তার একটা মূলবিন্দু থেকে মূলবিন্দু একটা থাকবে, দুটো অক্ষ যদি আমি ও এক্স আর ও ওয়াই ড্র করি, তাহলে এবার এক্স অক্ষ থেকে কত দূরে, ওয়াই অক্ষ থেকে কত দূরে, সেটা দিয়ে আমি তার অবস্থান বোঝাতে পারবো। ঠিক আছে, এটাই তো লেখচিত্রের মূল উদ্দেশ্য। কিন্তু আমি যদি এত অক্ষ ব্যাপার বলতে না চাই, ঠিক আছে, আমি সাপোজ বলতে চাইছি যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমাকে কেউ জিজ্ঞেস করলো যে তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছো, আমি বলছি যে আমি হয়তো একটা রাস্তার সাইডে দাঁড়িয়ে রয়েছি, আমি বলি যে ওই যে আমরা কজন ক্লাবটা রয়েছে ওই ক্লাব থেকে আমি 2 মিটার দূরত্বে দাঁড়িয়ে রয়েছি। ঠিক আছে, তাহলে আমি একটা কিন্তু রেফারেন্স পয়েন্ট দিলাম। যখন আমি বোঝাতে চাইছি তখন আমরা তো এভাবেই বোঝাই ইন জেনারেল, যে আমরা কজন ক্লাব থেকে আমি 2 মিটার দূরত্বে দাঁড়িয়ে রয়েছি। এবার সেটা বলার পরে সে কনফিউজ হয়ে যাবে, সে ভাববে যে আচ্ছা আমরা কজন ক্লাব তো এইরকম মাঝখানে মানে বা সাইডে যেখানেই হোক না কেন, তার সাইডে 2 মিটার তো এখানে হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, তো কোন দিকে 2 মিটার? কনফিউজিং। ঠিক আছে, তার মানে কি আমাকে শুধু যে রেফারেন্স পয়েন্ট বলতে হবে সেটা নয়, রেফারেন্স পয়েন্টের কোন দিকে রয়েছে, কত দূরে রয়েছে শুধু সেটা বললে হবে না, কোন দিকে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা সাপোজ আমার অবস্থান, কোন দিকে দাঁড়িয়ে রয়েছি সেটা আমাকে বলতে হবে। সাপোজ আমি বললাম, তখন আমি বললাম হয়তো যে আমি আমরা কজন ক্লাব থেকে উত্তর পূর্ব দিকে 2 মিটার ডিস্টেন্সে দাঁড়িয়ে রয়েছি, তাহলে এবার সে বুঝতে পারবে যে আচ্ছা উত্তর পূর্ব দিকের এবার যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে, তাহলে ওখানে 2 মিটার ডিস্টেন্সে ও হয়তো দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে অবস্থানটা বোঝাতে গেলে শুধু মান 2 মিটার বললে হবে না, তার ডাইরেকশনটাও বলতে হবে, যে এটা হয়তো নর্থ ইস্ট বা উত্তর পূর্ব ডাইরেকশনে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা আমাকে বলতে হবে। বা এদিকে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে আমি কি বলবো, তাহলে আমি বলবো যে আমি সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম দিকে আমি দাঁড়িয়ে রয়েছি। ঠিক আছে, 2 মিটার ডিস্টেন্সে যেখানে আমি দাঁড়িয়ে থাকবো তার আমি শুধু মান বললে হবে না যে কত দূরে দাঁড়িয়ে রয়েছি, আমার ডাইরেকশনটাও বলতে হবে। সেই জন্য অবস্থান কিন্তু একটা ভেক্টর রাশি,
এবং সেই জন্য অবস্থানকে যখন আমরা লিখবো, আমি সাপোজ এই পি বিন্দুর অবস্থান যদি লিখি, তাহলে আমি লিখবো ওপি মাথার উপরে অ্যারো, যেটা দিয়ে আমরা ভেক্টরকে বোঝাই, ভেক্টর রাশিকে বোঝাই। ভেক্টর রাশির উপর পুরো একটা চ্যাপ্টার তোমাদের পরেই রয়েছে, সেখানে আমরা পুরো আরো ভালো করে জানবো। আপাতত আমরা এটুকু জেনে নিই, যখন ভেক্টর রাশি বোঝাই তখন ওপি মানে মানটা, মানে কোন ডিস্টেন্সটা সেটা তো আমাকে লিখতে হবে ছবি অনুযায়ী। তাহলে ওপি তার উপরে অ্যারো দিয়ে আমি বোঝাতে পারি। এবার ওপি মাথায় অ্যারো মানে কি, সেটা ইকুয়াল টু হচ্ছে, আমি যেটা বলতে চাইছি সেটা কি, যে 2 মিটার ইন নর্থ ইস্ট ডাইরেকশন। ঠিক আছে, যেটা আমাকে বলা হয়েছে, মানে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, বা আমি যদি সাউথ ওয়েস্টে দাঁড়িয়ে থাকি তাহলে আমি বলবো 2 মিটার ইন সাউথ ওয়েস্ট ডাইরেকশন। ঠিক আছে, তার মানে ওপির মাথায় এই অ্যারো চিহ্নটা দাও, এবং অ্যারো চিহ্নটা সবসময় এই দিক বরাবর থাকে, ডান দিক বরাবর। তাহলে সেটা ইকুয়াল টু মানেই হচ্ছে যে মানটা বলতে হবে, যে আমি কত দূরে দাঁড়িয়ে রয়েছি এবং কোন ডাইরেকশনে আছি সেটা বলতে হবে। তার মানে এটা একটা ভেক্টর, এটাকে আমরা বলছি পজিশন ভেক্টর। ঠিক আছে, বা অবস্থান ভেক্টর। এই পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টরের আমি যদি শুধু মান বলতে চাই, যে আমাকে যদি তো জিজ্ঞেস করে তোমাকে কোন দিকে ডাইরেকশনে বলতে হবে না, শুধু মানটা বলো, সেটাকে বলা হয় ওপির ওপরে এই অ্যারো দিয়ে 2 সাইডে 2টো দাগ। ঠিক আছে, এই 2টো দাগ, এটাকে বলা হয় মডিউলাস। এটা দিয়ে বোঝানো হয় যে শুধু ভেক্টরের মানটা যদি আমি বোঝাতে চাই তাহলে আমি এটা বোঝাবো। তাহলে এই অনুযায়ী, এই কথা অনুযায়ী ওপি ভেক্টরের মডিউলাসটা কত? মডিউলাস হচ্ছে 2 মিটার। শুধু ওপি ভেক্টর মানে 2 মিটার ইন নর্থ ইস্ট ডিরেকশন, আর ওপি ভেক্টরের মডিউলাস মানে হচ্ছে শুধু 2 মিটার। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা অবভিয়াসলি এটা বুঝতে পারছি যে এটার এই, আমি তো সাথে সাথে লিখেই দিচ্ছি, আর তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এর এসআই একক হবে মিটার এবং সিজিএস একক হবে হচ্ছে সেন্টিমিটার, এবং অবভিয়াসলি ডাইমেনশনটা কি হবে? ডাইমেনশন হবে ক্যাপিটাল এল। ঠিক আছে, আচ্ছা, এইবারে এইরকম যদি না হয়ে, এবারে চলে আসছি পরের 1.6.2 তে, যেখানে ডিসপ্লেসমেন্টের কথা বলা হয়েছে। ডিসপ্লেসমেন্ট বা সরণ যে একটা ভেক্টর রাশি, সেটা তো আমরা জানি, তাই তো, এটা আলাদা করে বলার কিছু নেই। তাও এখানে দুবার কি দেওয়া আছে, একটা হচ্ছে যে উদাহরণ দিয়ে, যে ডিসপ্লেসমেন্ট মানে কি, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে 2টো পয়েন্ট থাকতে পারে এ আর বি। আমি এখান থেকে যাত্রা শুরু করে হয়তো এখানে পৌঁছেছি, তিনবার আমরা 3 জন হয়তো যাত্রা শুরু করেছি এই পয়েন্ট থেকে, গিয়ে আমরা বি পয়েন্টে পৌঁছেছি। তাহলে একজন এই রাস্তা দিয়ে গেছে, একজন এই রাস্তা দিয়ে গেছে, একজন এই রাস্তা দিয়ে গেছে। ঠিক আছে, 3 জনে 3 রকম রাস্তা দিয়ে যাওয়ার ফলে 3 জনে 3 রকম দূরত্ব অতিক্রম করেছে। এ দেখে বোঝা যাচ্ছে সব থেকে বেশি দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, কিন্তু আমাদের সবারই সরণ সেম হয়েছে। সরণটা আমরা কি করে বোঝাবো? সরণটা হচ্ছে যে এ আর বি কে আমি যদি যুক্ত করে দিই তাহলে আমি বোঝাবো সরণ। এবং এখানে আমরা একটা অ্যারো চিহ্ন কেন দিচ্ছি? কারণ আমি কোন দিক থেকে কোন দিকে গেছি সেটা বোঝানোর জন্য। তাহলে সরণে অবশ্যই দিকটা ইম্পর্টেন্ট, তাই তো, যার ফলে সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। এইবারে এইটাকে যদি আমি এটা দিয়ে যদি আমাদের কোনো একটা সাপোজ একটা অঙ্ক দিল, যে অঙ্কটা প্রায়শই আসে, অঙ্কটা কিরকম, যেমন আমাকে হয়তো বলে দিল যে আমি প্রথমে পশ্চিম দিকে কিছু দূর গেছি 3 মিটার, তারপরে আমি দক্ষিণ দিকে গেছি 4 মিটার, তাহলে আমার সরণ কত হয়েছে? তাহলে আমি শুরুতে সাপোজ ও বিন্দু থেকে শুরু করেছি, তারপরে এ পয়েন্টে গেছি, তারপরে বি পয়েন্টে গেছি। সরণ কিভাবে বার করব? ও আর বি কে আমি স্ট্রেট যুক্ত করে দেব, করে দিয়ে আমি ও বি এর যদি ভ্যালুটা বার করি তাহলে আমি বার করতে পেরে যাব যে সরণ কত হয়েছে। এইবারে সরণের সেটা কিন্তু বেরোবে হচ্ছে মান। ঠিক আছে, তার সাথে কিন্তু সরণের একটা ডাইরেকশনও আছে, সেই ডাইরেকশনটা বার করতে হবে। আমি কি করব? এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নেব, নিয়ে বার করতে পারবো। ঠিক আছে, আপাতত আমি যদি শুধু সরণের মান বার করি তাহলে সরণের মানটা কত হবে, মানে ওবি ভেক্টরের মডিউলাস সেটা কত হবে? সেটা হবে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, মানে বোঝাই যাচ্ছে 5 মিটার। ঠিক আছে, তাহলে 5 মিটার দূরত্ব, 5 মিটার হচ্ছে তার সরণ। কিন্তু সরণ বলতে গেলে আমাকে অবভিয়াসলি এখানে একটা অ্যারো চিহ্ন দিতে হবে যদি আমি শুধু ওবি ভেক্টর বলি, এবং তার সাথে আমাকে ডাইরেকশনটা, আমি যদি অ্যাঙ্গেল
দিয়ে অত মেনশন না করি, আমি যদি এটা আমি জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনের জায়গাটায় আসছি, তার আগে আমি যদি অ্যাঙ্গেল মেনশন না করি, তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে কি যে আমি যদি এদিকে এটা যদি সরি এত ছোট করে রাখলে বোঝা যাবে না, এটা পশ্চিম দিক, এটা দক্ষিণ দিক, তাহলে এটা অবভিয়াসলি দক্ষিণ পশ্চিম দিক। তাহলে যদি আমাকে সরণ কেউ জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো 5 মিটার ইন সাউথ ওয়েস্ট ডাইরেকশন। সরণ কত, তাহলে কিন্তু পুরোটা বলতে হবে, ঠিক আছে। শুধু সরণের মান কত, তখন এইটা ইকুয়াল টু 5 মিটার। বোঝা গেল? আচ্ছা, এইবারে চলে আসছি জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন কিছু না, এই জিনিসটাই শুধু এই যে কোণের ব্যাপারটা আমরা স্পেসিফাই করে দিতে পারবো। যেমন কি, যেমন আমি ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছি, ও বিন্দু থেকে যাত্রা শুরু করে আমি হয়তো এই পয়েন্টে পৌঁছেছি, ঠিক আছে, এটা আমি হয়তো পি লিখলাম। তাহলে আমার সরণ কত হলো, সরণ হচ্ছে, ডাইরেকশনটা তোমাকে দিতেই হবে, এটা আমি এর পি এর হয়তো আমি অবস্থান বলে দিয়েছি যে আমি ও বিন্দু থেকে যাত্রা শুরু করে এই রাস্তা বরাবর আমি 3,4 বিন্দুতে পৌঁছলাম, ঠিক আছে। তাহলে আমার সরণ কত হলো, সরণ বার করতে গেলে কি করব, আমি দেখবো যে এক্স অক্ষ বরাবর এত দূর গেছি, তারপরে ওয়াই অক্ষ বরাবর এত দূর গেছি, 3,4 মানে কি, এক্স অক্ষ বরাবর 3 ঘর, ওয়াই অক্ষ বরাবর 4 ঘর। তাহলে আমি এখানে যদি ওপি এর ভ্যালুটা বার করি, ওপি এর ভ্যালুটা বার করি, সেটা হবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে 5 মিটার। এবার যদি আমি জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনে কি করতে পারি, এটা কিন্তু বেসিক্যালি ওই যে পোলার কোঅর্ডিনেটটা আমরা বার করছি, ঠিক আছে। জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনে আমাকে কার্টেসীয় কোঅর্ডিনেট দেওয়া আছে, আমি বেসিক্যালি পোলার কোঅর্ডিনেটটা বার করছি। আর থিটা দুটো বেরিয়ে গেলে কিন্তু আমি সরণকে এক্স্যাক্টলি বলতে পারবো। এবার একটা আমি বলতে পারতাম যে আমি কি বলে, আমি উত্তর পূর্ব দিকে যাচ্ছি, কিন্তু সেটা আমি এখানে বলবো না। তার কারণ হচ্ছে আমাকে এখানে এক্সাক্ট স্থানাঙ্কটা বলে দিয়েছে, ঠিক আছে, এক্সাক্ট স্থানাঙ্কটা বলে দিয়েছে, এবং আমাকে এটা শুরুটা অঙ্কের যখন দেওয়া হয়েছে তখন এভাবে বলা হয়নি যে আমি আগে 3 মিটার পূর্ব দিকে গেছি, তারপরে 4 মিটার উত্তর দিকে গেছি, এরকম ভাবে বলা হয়নি। আমাকে ডাইরেক্ট স্থানাঙ্ক বলে দেওয়া হয়েছে। স্থানাঙ্ক যে মুহূর্তে বলে দেওয়া হবে তখনই আমি বুঝতে পারবো যে তার মানে আমাকে এই অ্যাঙ্গেলটা কিন্তু বার করতে হবে। আর যদি স্থানাঙ্ক আমাকে না বলা থাকে, শুধু যদি বলা থাকে যে আমি এই ডাইরেকশনের পরে ওই ডাইরেকশন গেছি, তাহলে ফাইনাল কত সরণ হয়েছে, তাহলে কিন্তু আমি ওই উত্তর পূর্ব দিক বা দক্ষিণ পশ্চিম দিক যেটাই আসবে সেটা লিখে দেবো। বোঝা গেল? তাহলে এটাকে এবার থিটা যদি বার করি, তাহলে এই tan থিটা ইকুয়াল টু কত হবে, tan থিটা ইকুয়াল টু হবে tan থিটা ইকুয়াল টু হবে 4/3, সেখান থেকে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 4/3 হলো। তাহলে এই হচ্ছে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন এবং নর্মাল যে অঙ্ক দেয় এটার মধ্যে ডিফারেন্স। এবার হচ্ছে যে যদি আমরা এমনি ডিসটেন্স বার করি, যে এটা তো আমি ধরে নিয়েছি যে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করেছি, যদি মূল বিন্দু থেকে সে যাত্রা শুরু না করে, যদি আমাকে এরকম বলে দেয় যে একটা তুমি যাত্রা শুরু করেছো এবং যাত্রা শুরু করে ঠিক আছে, তোমাকে দুটো স্থানাঙ্ক বলে দিল, একটা বললো যে তুমি 1,2 পয়েন্ট থেকে তুমি 4 না, এটা তো কত হচ্ছে 5,6 এই পয়েন্টে গেছো, ঠিক আছে। তাহলে তুমি কত দূরত্ব অতিক্রম করেছো। এখানে ডাইরেক্ট থিটা বার করতে গেলে আমাকে লাইনটাকে জয়েন করতে হবে, এবং লাইনটাকে জয়েন করলে বোঝা যাচ্ছে যে লাইনটা কিন্তু এখানে এসে ছেদ করবে, ঠিক আছে। এবং এক্স অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে সেটা বোঝার জন্য আমাকে এখানে একটা হরাইজন্টাল লাইন টানতে হবে, অনেক ব্যাপার। কিন্তু শুধু যদি আমাকে বলে যে আমি এখান থেকে এত দূর গেছি, তাহলে আমি আমার কতটা দূরত্ব অতিক্রম করেছি, তাহলে আমি কি করব, তাহলে আমি ওই যে সেই আমাদের একটা ফর্মুলা ছিল অঙ্কে, এটা যদি আমি x2 y2 ধরি, একটা যদি x1 y1 ধরি, তাহলে কি ছিল, r ইকুয়াল টু ছিল x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার।
ঠিক আছে, x2 minus x1 হোল স্কয়ার প্লাস y2 minus y1 হোল স্কয়ার করে সেখানে x2 এর জায়গায় 5, x1 এর জায়গায় 1, y2 এর জায়গায় 6, y1 এর জায়গায় 2 বসিয়ে আমি ভ্যালুটা বার করে ফেলবো। এবারে যদি এটা 3 ডাইমেনশনে থাকে, এই জিনিসটাই সেম জিনিসটা একবারে 3 ডাইমেনশনালটা দিয়ে করিয়ে দিচ্ছি। 3 ডাইমেনশনে থাকে তাহলে কি হবে, তারপর যে পয়েন্টগুলো এটা এখানে বলেছে 1 2 3 আর এটা হচ্ছে 5 6 7, ঠিক আছে। তাহলে এই তিনটে পয়েন্ট কি, এটা হচ্ছে x1 y1 z1 আর এই পয়েন্টটা হচ্ছে x2 y2 z2। 3 ডাইমেনশনাল মানে তিনটে কোঅর্ডিনেট লাগবে। সেক্ষেত্রে সে কত দূরে গেছে, সে গেছে হচ্ছে x2 minus x1 হোল স্কয়ার প্লাস y2 minus y1 হোল স্কয়ার প্লাস z2 minus z1 হোল স্কয়ার। ঠিক আছে, করে আমার কতটা দূরত্বে আমি গেছি সেটা আমি বার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা সরণের সরণ আর দূরত্ব তো সেম, তোমাদের ইউনিট সেন্টিমিটার আর মিটার, আর ডাইমেনশনও আমরা জানি, ডাইমেনশন হচ্ছে সেম, ডাইমেনশন হচ্ছে এল, তাই তো, ক্যাপিটাল এল। এবারে চলে আসছে হচ্ছে স্পিড। ঠিক আছে, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এইগুলোতে অ্যাক্সিলারেশন ডিসিলারেশন। আচ্ছা যেখানে একটা ব্যাপার আছে যে যখন আমরা স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এগুলো করব, পাশাপাশি এই জন্য করব যাতে আমরা ডিফারেন্সটা তো বুঝতেই পারি, এমনিতে আমরা জানি। ঠিক আছে, এটা হচ্ছে কি, স্পিড মানে হচ্ছে দূরত্ব বাই সময়, আর ভেলোসিটি মানে হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট বাই সময়। স্পিডেরও একক কি, একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, এখানেও তাই। ভেলোসিটিরও সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আর তার সাথে কি, এর ডাইমেনশন হচ্ছে l t টু দি পাওয়ার -1, এরও ডাইমেনশন l t টু দি পাওয়ার -1। ঠিক আছে, এবারে স্পিড আর ভেলোসিটি দুটোরই, যেমন স্পিড হচ্ছে দ্রুতি, বাংলাটা আমরা জানি যে সমদ্রুতি অসমদ্রুতি হতে পারে। ঠিক আছে, এমনিতে সমদ্রুতি অসমদ্রুতি কখন হচ্ছে, যখন হচ্ছে যে সে যখন সমান সমান সময়ের ব্যবধানে সমান সমান দূরত্ব অতিক্রম করছে তখন তাকে আমরা বলছি সমদ্রুতি। যেমন আমি হয়তো 15 সেকেন্ডে আমি হয়তো 15 সেকেন্ডে আমি হয়তো 45 মিটার গেছি, কোনোদিনই হতে পারে না, যাই হোক 15 সেকেন্ডে 45 মিটার গেছি। প্রত্যেক, এবং দেখা যাচ্ছে যে প্রত্যেক 5 সেকেন্ডে আমি কিন্তু কি বলে, প্রত্যেক 5 সেকেন্ডে আমি কিন্তু 3 মিটার করে গেছি। ঠিক আছে, না কি বললাম, 15 সেকেন্ডে আমি 45 মিটার করে গেছি, প্রত্যেক সেকেন্ডে আমি 3 মিটার করে গেছি। ঠিক আছে, প্রত্যেক 5 সেকেন্ডে আমি 15 মিটার করে গেছি। আমি যদি হিসাব করে দেখি, আমি যদি ঘড়িতে দেখি, দেখা যাবে যে প্রত্যেক সেকেন্ডে আমি 3 মিটার করে যাচ্ছি, প্রতি 2 সেকেন্ডে আমি 6 মিটার করে যাচ্ছি। আমি যদি প্রত্যেক 2 সেকেন্ডে মাপতে মাপতে যাই, দেখা যাবে এই 2 সেকেন্ডে, প্রথম 2 সেকেন্ডেও আমি 6 মিটার গেছি, তারপরে পরের 2 সেকেন্ডেও আমি 6 মিটার গেছি, প্রত্যেক 2 সেকেন্ডে আমি 6 মিটার করে গেছি। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সমদ্রুতি। এটা দূরত্ব মাপার ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, যখন রাস্তাটা আঁকা বাঁকা কিনা ম্যাটার করছে না, আমি শুধু দেখছি যে সমান সমান সময় ব্যবধানে সমান সমান দৈর্ঘ্য সে অতিক্রম করছে কিনা, হলো। আর আর অসমদ্রুতি কখন, অসমদ্রুতি মানে হচ্ছে যখন সে সমান সমান সময় ব্যবধানে সমান সমান দূরত্ব যাচ্ছে না, তার মানে কি, তার আস্তে আস্তে তার কিন্তু কি বলে, হয়তো দেখা যাচ্ছে প্রথম 2 সেকেন্ডে সে হয়তো 2 মিটার গেছে, পরের 2 সেকেন্ডে সে হয়তো গেছে 6 মিটার, তারপরে 2 সেকেন্ডে সে আবার গেছে হচ্ছে 3 মিটার। এইভাবে কম মানে কমছে বাড়ছে করতে করতে সে আলটিমেটলি যেখানে পৌঁছানো সেখানে পৌঁছেছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের লাইফে হয়ে থাকে। তার কারণ কি, আমরা যে রাস্তার মধ্যে দিয়ে যাই, আঁকাবাঁকা রাস্তা থাকে,
কোনো জায়গায় হয়তো যদি সাইকেল চালিয়েও যাই, কোনো জায়গায় হয়তো প্রচুর লোক যাচ্ছে, তখন আমাদের আস্তে সাইকেল চালাতে হয়। কোনো জায়গায় যদি একদম ফাঁকা রাস্তা থাকে আমরা স্পিডে সাইকেল চালিয়ে দিই। এইভাবেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি রাস্তাটা অতিক্রম করি। তাহলে অসম দ্রুতি সম্পন্ন জায়গায় কিন্তু আমরা বেশি পেরিয়ে যাই। এবার সেক্ষেত্রে আমরা যদি অসম দ্রুতি থাকে তখন আমরা সেখান থেকে যেটা বার করি সেটা কি, সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড তাকে আমরা কি দিয়ে কিভাবে বার করি? আমরা সাপোজ বিভিন্ন সময় ইয়ে করেছি, আমরা হয়তো প্রথম দেখেছি যে প্রথম 5 সেকেন্ডে কত দূর গেছে, ঠিক আছে, তারপরে আমি দেখেছি তারপরে 6 সেকেন্ডে সে কত দূর গেছে, ঠিক আছে, তারপরে আমি দেখেছি পরে 4 সেকেন্ডে সে কত দূর গেছে, হলো। এবার প্রথম আমি দেখেছি যে প্রথম 5 সেকেন্ডে সে 15 মিটার গেছে, ঠিক আছে, তারপরে 6 সেকেন্ডে সে হয়তো 20 মিটার গেছে, ঠিক আছে, আর তারপরে লাস্ট 4 সেকেন্ডে সে গেছে হচ্ছে 10 মিটার, ঠিক আছে। তাহলে বিভিন্ন সময়ে মানে আমি 5 সেকেন্ডে দেখছি 15 মিটার গেছে, তারপরে 6 সেকেন্ডে দেখছি 20 মিটার গেছে, তারপরে লাস্টে 4 সেকেন্ডে দেখছি সে 10 মিটার গেছে। তাহলে আমি ওপরে করবো কি, সবগুলো ডিস্টেন্সকে আমি যোগ করব, দূরত্বগুলোকে, আর নিচে সবগুলো সময়কে যোগ করব, করে টোটাল দূরত্বকে টোটাল সময় দিয়ে আমি ভাগ করব। ভাগ করে আমার যেটা বেরোবে আলটিমেটলি এখান থেকে তো বেরোবে হচ্ছে 45/15, তার মানে হচ্ছে 3 মিটার প্রতি সেকেন্ড। এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। তার মানে আলটিমেটলি আমরা এতদিন অবধি স্পিডের যে ইয়েটা পড়ে এসেছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাভারেজ স্পিডের কি বলে সংজ্ঞা, ঠিক আছে। এটা আমরা জেনে এসেছি যে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে স্পিড বেরোয়, সেটা অ্যাকচুয়ালি বেরোয় হচ্ছে অ্যাভারেজ স্পিড। এবার যদি আমরা আরেকটু সফিস্টিকেটেড ওয়েতে যদি মুভ করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে আমরা দেখতে চাইবো যে আচ্ছা অ্যাভারেজ স্পিড তো আমরা একটা হয়ে গেল, কিন্তু অ্যাভারেজ স্পিডে তো প্রপার তার গতি মুভমেন্টটা আমরা হিসাব করতে পারলাম না। এটা আমি 3 মিটার প্রতি সেকেন্ড বলেছি, প্রতি সেকেন্ডে 3 মিটার, কিন্তু প্রতি সেকেন্ডে 3 মিটার হলে প্রথম যে 5 সেকেন্ডে হয় তাহলে ঠিক আছে এটা 15 মিটার গেছে, কিন্তু পরের 6 সেকেন্ডে তো তার 18 মিটার যাওয়ার কথা, সে তো সেটা যায়নি। তারপরে 4 সেকেন্ডে তো তার 12 মিটার যাওয়ার কথা, সে তো সেটা যায়নি, ঠিক আছে। তাহলে তার অ্যাভারেজ স্পিডটা কিন্তু তার যে মাঝের যে স্পিডগুলো আমি যদি ব্রেক করে করে দেখি তাহলে বিভিন্ন সময় তার গতিবেগ কিন্তু কখনো 3 মিটারের থেকে বেশি হয়েছে, কখনো 3 মিটারের থেকে কম হয়েছে, ঠিক আছে। তাহলে আরো সফিস্টিকেটেড ওয়েতে দেখলে আমাকে দেখতে হবে যে সময়টাকে যদি আমি খুব ক্ষুদ্র টাইমে নিয়ে যাই, যে সময়টা প্রায় শূন্যের কাছাকাছি কিন্তু শূন্য নয়, এইরকম ছোট 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 ভাবে আমি যদি টোটাল 15 সেকেন্ডকে ভাগ করি, ঠিক আছে, সেই প্রত্যেকটা ছোট ছোট সময়ে সে কতটুকু দূরত্ব গেছে সেই দূরত্বটা আমি যদি হিসাব করি, দিয়ে প্রত্যেকবারে যদি ওইটুকু দূরত্বকে যদি ওইটুকু সময় দিয়ে ভাগ করা যায়, দিয়ে তাদেরকে যদি একসাথে যোগ করা যায় তাহলে কি হয়, ঠিক আছে। এবারে কি হবে, যেমন আমি হিসাবটা করতে চাইছি যে প্রত্যেক ক্ষুদ্র ক্ষুদ্র সময়ে সে কত দূরে গেছে, সেটা বার করার জন্য আমি স্পিডটা কি বলে ইনফাইনাইটেসিমাল স্পিড বা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা তাৎক্ষণিক দ্রুতি আমি বার করতে চাইছি। তাৎক্ষণিক মানে হচ্ছে একদম ওই মুহূর্তে তার গতিবেগটা কত, ওই মুহূর্তে বার করতে গেলে ওই মুহূর্তে তার দ্রুতিটা কত, সেটা বার করতে গেলে আমি কি করছি, সময়কে একদম ওই পার্টিকুলার মোমেন্টে না বার করে আমি একটা সময়ে একটা ছোট্ট স্প্যান নিচ্ছি, সময়টা যেটা প্রায় মানে কি বলে জিরোর কাছাকাছি কিন্তু জিরো নয়, সেইটাকে আমরা চিহ্নিত করবো ডেল টি দিয়ে। এই চিহ্নটা হচ্ছে ডেল, যেটা খুব অল্প কোনো স্প্যান বোঝায়, ছোট ইনক্রিমেন্টটা বোঝাতে পারে, মানে খুব অল্প মান বোঝাতে আমরা ডেলটা ব্যবহার করে থাকি। কখনো কখনো কোনো কিছু যদি সামান্য বৃদ্ধি হয় সেটাও আমরা ডেল দিয়ে চিহ্নিত করতে পারি, সামান্য হ্রাস পায় সেটাও আমরা ডেল দিয়ে চিহ্নিত করতে পারি, ঠিক আছে। এটার ব্যবহার আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে এটা হচ্ছে ডেল টি, সেই অল্প ক্ষুদ্র সময়টা দিয়ে আমি কাকে ভাগ করছি, ক্ষুদ্র দূরত্বকে,
ওইটুকু সময়ে সে যতটুকু দূরত্ব গেছে সেটাকে ভাগ করছি। এই ডেলটা কতটুকু সেটা তো আমাকে মেনশন করতে হবে, মানে কত ক্ষুদ্র সেইটা আমি এখানে মেনশন করব। লিমিট, লিমিটের শর্ট ফর্ম হচ্ছে লিম, সেটাকে এলটি দিয়েও লেখা হয় অনেক সময়। ডেলটি একটা অ্যারো জিরো, ডেলটি একটা অ্যারো জিরো, এটাকে বলা হয় ডেলটি টেন্ডস টু জিরো, মানে ডেলটি প্রায় জিরোর কাছাকাছি কিন্তু জিরো না। সাপোজ 0.001 সেকেন্ড, কিন্তু জিরো নয়। ঠিক আছে, তাহলে এত ক্ষুদ্র সময়ে সে কত দূরত্ব যাচ্ছে সেইটা আমি বার করতে চাইছি। মানে প্রায় মানে সেকেন্ডেরও কম সময়, 1 সেকেন্ডেরও কম সময়, খুব কম সময়ে সে কতটুকু দূরত্ব যাচ্ছে সেইটা আমি তাৎক্ষণিক ভাবে বার করতে চাইছি। তাৎক্ষণিক ভাবে যদি কোনো কিছু তাৎক্ষণিক ভাবে তার দ্রুতিটা যদি আমি বার করে ফেলতে পারি, তাহলে সেখান থেকে আমার উদ্দেশ্য হচ্ছে যে আলটিমেটলি তাৎক্ষণিক দ্রুতি থেকে আমার টোটাল ভ্যালুটা বার করা, মানে পুরো রাস্তা জুড়ে তার যে দ্রুতিটা সেটা বার করা। অ্যাভারেজে গিয়ে আমি দেখছি যে গন্ডগোল হয়ে যাচ্ছে, সেই জন্য এই তাৎক্ষণিক জায়গাটায় যাওয়া, যে একদম ক্ষুদ্র টাইমে সে কত দূরত্ব যাচ্ছে। এবারে এইটাকে কি বলা হচ্ছে, এই জিনিসটা ইকুয়াল টু বলা হচ্ছে ডিএল ডিটি। এই পুরোটা লিমিট ডেল এল বাই ডেল টি মানে হচ্ছে ডিএল ডিটি। ঠিক আছে, ডিএল ডিটি দেওয়া মানেই হচ্ছে যে বোঝা যাচ্ছে যে একদম ওই তাৎক্ষণিকের কথাই বলা হচ্ছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিডিটি অফ এল, এটাকে বলে ডিফারেন্সিয়েশন। যে টোটাল সময়, টোটাল দূরত্ব, ডিডিটি অফ এল মানে হচ্ছে যে টোটাল যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমি অনেক ছোট 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 ভাগে ভাগ করেছি। কিসের রেসপেক্টে? সময়ের রেসপেক্টে। আমি খুব অল্প সময়ে সে কত দূরত্ব যাচ্ছে সেইটা হিসাব করছি। সেই জিনিসটাকে বোঝানো হয় ডিডিটি অফ এল বা ডিএলডিটি দিয়ে। ঠিক আছে, এইবারে ভেলোসিটিতেও আমরা একই জিনিস পড়বো। ভেলোসিটিও আমরা জানি যে সমান সমান সময় দূরত্বে সমান সমান দূরত্ব, সমান সমান সময়ের তুলনায় যদি সমান সমান ডিসপ্লেসমেন্ট বা সরণ হয় তাহলে সেটাকে সমবেগ বলে, আদারওয়াইজ অসমবেগ বলে। অসমবেগ হওয়ারই চান্স বেশি, কারণ আমি যদি সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে স্কুলে পৌঁছই, তাহলে বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখন আমার গতিবেগটা কম থাকে, তারপরে যখন রাস্তা দিয়ে যাচ্ছি তখন গতিবেগটা কমে বাড়ে, প্রয়োজন অনুসারে বাজারের ভেতর দিয়ে কমে যায়, ফাঁকা রাস্তায় বেড়ে যায়, তারপরে যখন স্কুলে গিয়ে পৌঁছে তখন আস্তে আস্তে গতিবেগটা কমে যায়। ঠিক আছে, তাহলে অসমবেগের চান্স বেশি, এবং অসমবেগের চান্স বেশি হওয়া মানে সেখানে একটা অ্যাভারেজ স্পিডের ব্যাপার চলে আসে। আমি যদি ওভারঅল একটা স্পিড, অ্যাভারেজ ভেলোসিটির ব্যাপার চলে আসে, অ্যাভারেজ স্পিডের মতো। অ্যাভারেজ ভেলোসিটি আমরা যদি বার করতে চাই, অ্যাভারেজ ভেলোসিটি, তাহলে আমাকে ওই টোটাল ডিসপ্লেসমেন্ট, যেটা ওই আগে যেমন টোটাল দূরত্ব বা টোটাল সময় ছিল, এখানেও তেমনি টোটাল ডিসপ্লেসমেন্ট বা টোটাল সরণ বাই টোটাল সময় দিয়ে আমরা বার করে ফেলি অ্যাভারেজ ভেলোসিটি, যেটা এক্সপেক্টেড নয়, কারণ সেটা বিভিন্ন সময় তার যে ভেলোসিটি তার থেকে কখনো বেশি হয় কখনো কম হয়। অ্যাভারেজ ভেলোসিটি দিয়ে আমরা পুরো গতিটাকে বিচার করতে পারি না, তার ভেলোসিটিটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি বিচার করতে পারি না। ঠিক আছে, সেই জন্য এক্ষেত্রেও ভেলোসিটির ক্ষেত্রেও আমার তাৎক্ষণিক দ্রুতির মতো তাৎক্ষণিক গতিবেগ নিয়ে আলোচনা করতে হয়। তাৎক্ষণিক বেগ, ঠিক আছে, তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে কি হবে? তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে একই রকম ভাবে লিমিট ডেল টি টেন্ডস টু জিরো। এইখানে যেমন ডেল এল ছিল, এখানে যেহেতু ডিসপ্লেসমেন্টের ব্যাপার, এটা হয়ে যাবে ডেল এস বাই ডেল টি। অটোমেটিক্যালি এটা হয়ে যাবে ডি এস ডিটি। এই এসটা কিন্তু বড় হাতের নয়, ছোট হাতেরই এস। ঠিক আছে, অটোমেটিক্যালি এটা মানে কি বোঝাচ্ছে? ডিডিটি অফ এস, মানে আমার যে সরণ হচ্ছে সেই সরণে কেউ আমি যদি খুব ছোট ছোট সময় কতটুকু সরণ হচ্ছে সেইভাবে ভাগ করে দিই, তাহলে ভেলোসিটিটা, তাহলে তাৎক্ষণিকভাবে গতিবেগটা কত দেবে। ঠিক আছে, তাৎক্ষণিকভাবে গতিবেগটা যদি আমাদের কাছে জানা থাকে, তাহলে আমরা কিন্তু সেখান থেকে ওভারঅল সরণটা
অনেক প্রপারলি বার করতে পারি। সেটা কিভাবে বার করতে পারি সেটা আবার একটা ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে। এটা জানা থাকলে আমরা ইন্টিগ্রেট করে টোটাল সরণটা বার করে ফেলতে পারি। ঠিক আছে, সেটা কিভাবে হয় সেটাও আসবো, আমার ওই আলাদা যে ভিডিওটা দেবো ওটার মধ্যে আমি মোটামুটি করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, যে কখন কোন পরিস্থিতিতে আমরা ওই সরণটা ডিএসডিটি জানা থাকলে সেখান থেকে আমরা সরণ বার করতে পারি। ঠিক আছে, আচ্ছা এইবারে আচ্ছা তাৎক্ষণিক গতিবেগ হলো। এবার যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন, মানে তাৎক্ষণিক ত্বরণ এবং মানে ত্বরণ এবং মন্দন অটোমেটিক্যালি দুটো সেমই জিনিস, এবং তাদের থেকেও আমাদের অটোমেটিক্যালি ওই সেই তাৎক্ষণিক ব্যাপারটাতেই আসতে হবে আস্তে আস্তে।